আজকে চেষ্টা করব আপনাদের যে ৯-১০ দুইটা হ্যান্ডআউট আছে আর কি, সেই দুইটা হ্যান্ডআউট কভার করতে আর কি। যদি সম্ভব হয় আর কি, যদি সম্ভব হয় শেষ করবো আর কি। এর মাধ্যমে হচ্ছে আপনাদের আহ, মানে মেইন যে টপিক আর কি সব শেষ হবে আর কি। পরবর্তী ক্লাসগুলোতে হচ্ছে আমরা ল্যাব রিলেটেড বিষয় এবং হচ্ছে যে রিভিউ ক্লাস এগুলোর ব্যাপারে কনসেন্ট্রেট করবো আর কি, যদি শেষ করতে পারি আর কি। একটু মনোযোগ রাখবেন আর কি। এই আজকে যে ক্লাসগুলো নিব আর কি, এগুলোর উপর হচ্ছে আপনাদের অ্যাসাইনমেন্ট আছে, অ্যাসাইনমেন্ট রিলেটেড টপিক থাকবে আর কি এগুলোর উপর। তো ওইভাবে খেয়াল করবেন। আর আপনাদেরকে আমি আগামীকাল পরশুর ভিতরে আর কি, হয়তো শনিবার বা রবিবারের ভিতরে আর কি আপনাদের অ্যাসাইনমেন্ট এবং প্রেজেন্টেশনের টপিক আর কি আপনাদেরকে জানাবো আর কি, সেগুলো জানবেন আর কি। তো আমরা আজকে যেটা দেখবো আর কি সেটা হচ্ছে ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিট। আমরা এর আগে ওহমস ল দেখে আসছি, কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল দেখে আসছি। ওহমস ল যখন আমরা দেখেছিলাম, সেটা দেখেছিলাম হচ্ছে যে কারশফস ভোল্টেজ ল, কারশফস কারেন্ট ল এগুলো দেখেছিলাম আমরা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে। এখন হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের জন্য ওহমস ল কি রকম হবে, তার মানে একই রকম ওই ওহমস ল, কারশফস ভোল্টেজ ল বা কারশফস কারেন্ট ল রিলেটেড জিনিসই হবে আর কি ম্যাগনেটিক সার্কিটের জন্য। তো ওখানে কি থাকে, আমরা কোনো কিছুর ইফেক্ট ইকুয়াল টু আমরা কি ছিল যে কজ বাই অপোজিশন, ঠিক আছে। আর আপনার এটা যদি আমরা ইয়ে করি আর কি, তাহলে দেখেন এই মানে ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে মনে করেন যে বলতেছে ইফেক্ট ইকুয়াল হচ্ছে কজ বাই অপোজিশন। এখানে হচ্ছে ফর ম্যাগনেটিক সার্কিট দ্য ইফেক্ট হচ্ছে কি ফ্লাক্স ফাই, কজ হচ্ছে কি ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ, মানে যেটা হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ এটা হচ্ছে কজ। আর হুইচ ইজ দ্য এক্সটার্নাল ফোর্স, তাহলে অপোজিশন কি হবে, অপোজিশন ইকুয়াল টু হচ্ছে আপনার রিল্যাকটেন্স আর, ঠিক আছে। তাহলে আমরা কি পাই, ফাই ইকুয়াল টু হচ্ছে এফ বাই আর। আমাদের কি ছিল ওহমস ল অনুযায়ী ভি ইকুয়াল টু আই আর, তাহলে আই ইকুয়াল টু কি ছিল ভি বাই আর, মানে ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। কারেন্ট ইকুয়াল টু হচ্ছে কি ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তাহলে আপনার ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ফ্লাক্স ইকুয়াল টু হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স ডিভাইড বাই রিল্যাকটেন্স। তার মানে আগে কি ছিল, কারেন্ট ইকুয়াল টু ছিল ভোল্টেজ ডিভাইড বাই রেজিস্ট্যান্স। তার মানে এখন রেজিস্ট্যান্সের জায়গায় কি আছে, রিল্যাকটেন্স। ভোল্টেজের জায়গায় কি আছে, ম্যাগনেটোমোটিভ ফোর্স এমএমএফ। আর যেটা আগে ছিল কারেন্ট ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে, ম্যাগনেটিক সার্কিটের জন্য সেটা হচ্ছে কি ফ্লাক্স। এই ফ্লাক্স এটাকে আমরা অ্যাকচুয়ালি বলি কি, এই কারেন্ট বা ফ্লাক্স একে বলে হচ্ছে ইফেক্ট, ভোল্টেজ অথবা ম্যাগনেটোমোটিভ ফোর্স একে বলে কজ, রেসিস্ট্যান্স অথবা রিল্যাকটেন্স একে বলে হচ্ছে অপোজিশন। তা আমরা বলে যাচ্ছে ইফেক্ট ইকুয়াল টু কজ ডিভাইড বাই অপোজিশন। এটাকে যদি আমরা দেখি, মনে করেন কোনো একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা এর উপর যদি আমরা যদি কয়েল পেঁচাই, তার পেঁচানো থাকে, তাহলে এই তারের ভিতর দিয়ে যদি কারেন্ট আই প্রবাহিত হয়, তাহলে এখানে যে ফ্লাক্স কাট করে সেটা হচ্ছে যে ফাই ফ্লাক্স কাট করে। এবং আমরা যদি ধরে নিই এখানে এন সংখ্যক টার্ন আছে, যে তারের মধ্যে কনসিডার করতেছি এন সংখ্যক টার্ন আছে, ঠিক আছে। তাহলে এর ভিতরে কারেন্ট আই প্রবাহিত হলে কি হবে, ফ্লেমিংসের ল অনুযায়ী সেখানে হচ্ছে কি ফ্লাক্স কাট করবে, সেটা হচ্ছে কি ফাই ফ্লাক্স কাট করবে। এখন ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে এই যে নাম্বার অফ টার্নস এন, যত টার্ন থাকবে ইনটু আই, তার মানে এফ ইকুয়াল টু হচ্ছে এন আই, ঠিক আছে। এন যেহেতু নাম্বার অফ টার্নস, আই হচ্ছে কারেন্ট, তাহলে কারেন্ট মানে কারেন্টের ইউনিট কি এম্পিয়ার, আর এন এর ইউনিট হচ্ছে টার্নস, এত টার্ন। তার মানে এই ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট হচ্ছে এম্পিয়ার টার্নস, বা সংক্ষেপে আমরা বলেছি এটি। আবার বলতেছি যে একটা ডাইইলেকট্রিক ম্যাটেরিয়াল বা এর উপর যদি আমরা কয়েল পেছানো থাকে, তার পেছানো থাকে, এবং মনে করেন তারের যে প্যাচ সংখ্যা হচ্ছে এন সংখ্যক প্যাচ থাকে, তারের ভিতর দিয়ে যদি আই কারেন্ট প্রবাহিত হয়, তাহলে এখানে পাই ফ্লাক্স কাট করবে। তখন আমরা বলি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে এন আই। এন হচ্ছে কি আমাদের মানে এই নাম্বার অফ টার্নস, আই হচ্ছে কি এম্পিয়ার, তাহলে একে একবারে আমরা বলেছি এম্পিয়ার টার্নস অথবা এটি, এর ইউনিট হচ্ছে এটি, মানে ম্যাগনেটোমোটিভ ফোর্সের। আচ্ছা, এবার আসি যে রিল্যাকটেন্স কি। রিল্যাকটেন্স আমাদের রেজিস্ট্যান্সের ক্ষেত্রে কি ছিল, রেজিস্ট্যান্স ইকুয়াল হচ্ছে রো এল বাই এ, যেটা আমরা ফার্স্ট হ্যান্ডআউটে আমরা দেখে আসছি যে রেজিস্ট্যান্স হচ্ছে বাধা, তড়িৎ প্রবাহে যে বাধা প্রদান করে সেটা হচ্ছে কি আমাদের বলি কি রেজিস্ট্যান্স। সেই রেজিস্ট্যান্স আর ইকুয়াল হচ্ছে রো এল বাই এ, এর ইউনিট ছিল ওহমস। আর রিল্যাকটেন্স হচ্ছে ওই জিনিস যেটা হচ্ছে মানে ম্যাগনেটিক ফ্লাক্সকে বাধা প্রদান করবে, তাকে আমরা বলছি রিল্যাকটেন্স। সেই রিল্যাকটেন্স
আর ইকুয়াল টু হচ্ছে এল বাই এ জায়গায় আছে, আগে ছিল কি রেজিস্ট্যান্স ক্ষেত্রে রো দ্বারা গুণ হতো, এখন ধরেন 1/μ দ্বারা গুণ হবে, 1/μ দ্বারা গুণ হবে, অথবা বলতে পারেন মিউ দ্বারা ভাগ হবে। এর ইউনিট হচ্ছে এম্পিয়ার টার্নস পার ওয়েবার বা রেলস, এর একটা ইউনিট বলা হচ্ছে রেলস অথবা এম্পিয়ার টার্নস, এটি মানে হচ্ছে এম্পিয়ার টার্নস পার ওয়েবার, এম্পিয়ার টার্নস পার ওয়েবার বলা হয়। এখানে বলা হচ্ছে আর এই রিল্যাক্টেন্স আর হচ্ছে আর এর মতো লিখে জাস্ট একটু পেঁচাই দাও আর কি, একে বলে আমরা রিল্যাক্টেন্স। এল হচ্ছে লেন্থ অফ দ্য ম্যাগনেটিক পাথ, ম্যাগনেটিক পাথের লেন্থ কত, এ হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া, ঠিক আছে, আর টি হচ্ছে কি নাম্বার অফ মানে এই এম্পিয়ার টার্নস পার ওয়েবার। এখানে আমরা ধরুন এখন পর্যন্ত দেখতেছি কি রিল্যাক্টেন্স কাকে বলে, বা ম্যাগনেটোমোটিভ ফোর্স কি, বা হচ্ছে ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিট কি। তাহলে ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিট সাপোজ এই টাইপের জিনিস গেল। এখন আমরা আসি যে মানে আমাদের কার্শফের যে ল ছিল, সেই কার্শফের লর ক্ষেত্রে কি ছিল, কার্শফ ভোল্টেজ ল, কার্শফ কারেন্ট ল। তো কার্শফ ভোল্টেজ লতে কি ছিল, কোনো একটা লুপে টোটাল ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে 0, মানে কোনো একটা লুপের টোটাল ভোল্টেজ, টোটাল মানে হচ্ছে সামেশন, কোনো একটা লুপের টোটাল ভোল্টেজ ইকুয়াল টু 0, আর এটা কি হচ্ছে কোনো একটা লুপ বোঝানোর জন্য লুপের ভোল্টেজ ইকুয়াল টু হচ্ছে 0। এটা ছিল কি আমাদের কার্শফ ভোল্টেজ ল। এটা কোথায় ছিল, ইলেকট্রিক্যাল সার্কিটে। তাহলে আমরা যদি এম্পিয়ার সার্কিটের লতে যাই, তার আগে যদি যে কথাগুলো বলে আসছি সেটা আমরা টেবলে দেখি, ইলেকট্রিক্যাল সার্কিটে যেটা ভোল্টেজ ভি অথবা ই দ্বারা রিপ্রেজেন্ট করি, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিট হচ্ছে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ। যেটা ইলেকট্রিক্যাল সার্কিটের কারেন্ট, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ফ্লাক্স ফাই। যেটা ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে রেজিস্ট্যান্স, সেটা হচ্ছে ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হচ্ছে রিল্যাক্টেন্স আর। তার মানে যেটা হচ্ছে ই মানে ভোল্টেজ, সেটা ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেটা কারেন্ট সেটা হচ্ছে ফ্লাক্স, যেটা রেজিস্ট্যান্স সেটা হচ্ছে রিল্যাক্টেন্স। এখন আমরা যদি কার্শফের লয়ের মতো করে এম্পিয়ার সার্কিটের লতে অ্যাপ্লাই করি, তাহলে কি হবে, আপনার কার্শফ ভোল্টেজ লতে ছিল কি ভোল্টেজের সাম, মানে কোনো একটা লুপের ভোল্টেজের সাম ইকুয়াল টু হচ্ছে 0। তাহলে এখানে ভোল্টেজের পরিবর্তে আপনি কি হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স, তার মানে সাম অফ দ্য ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু কত হবে, 0। কার জন্য, ম্যাগনেটিক সার্কিটের জন্য। আমরা এই কথা বুঝছেন কিনা, আমরা যে দুইটাকে রিলেট করতেছি, মনে করেন ইলেকট্রিক সার্কিটের সাথে ম্যাগনেটিক সার্কিটের যে রিলেট করতেছি, এটা বুঝতেছেন কিনা? জি স্যার, ক্লিয়ার? জি। তাহলে আমরা দেখেন যেটা বললাম যে সাম অফ ভোল্টেজ ইকুয়াল টু জায়গায় কি হবে, এখন সাম অফ ম্যাগনেটোমোটিভ ফোর্স, যেহেতু ভোল্টেজের জায়গায় আপনার কি হয়, ম্যাগনেটিক সার্কিটের ক্ষেত্রে হচ্ছে ম্যাগনেটোমোটিভ ফোর্স হয়, তাহলে এটা পেলাম হচ্ছে 0। আমরা অলরেডি এখানে বলে আসছি এফ ইকুয়াল টু কত, ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ ইকুয়াল টু হচ্ছে নাম্বার অফ টার্নস ইনটু হচ্ছে কারেন্ট, মানে এনআই। তো একটা তো আমরা জানি এফ ইকুয়াল টু হচ্ছে এনআই। আরেকটা হচ্ছে যে মানে আরেকটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের আরেকটা ইকুয়েশন আছে, সেটা হচ্ছে কি এফ ইকুয়াল টু হচ্ছে এইচ ইনটু এল। এইচ কি, এইচ হচ্ছে ম্যাগনেটাইজিং ফোর্স, আর এল হচ্ছে কি এর লেন্থ। ওই যে আপনার ম্যাগনেটাইজিং ফোর্স যার বের করবেন তার লেন্থ কত, তার মানে এইচ ইনটু এল করলেও আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স পাবো, আর এন ইনটু আই করলেও আমরা ম্যাগনেটোমোটিভ ফোর্স পাবো। তার মানে আমার যদি কখনো এন বা আই দেওয়া থাকে, তাহলে আমি ম্যাগনেটোমোটিভ ফোর্স ব্যবহার করবো এফ ইকুয়াল টু এন আই দ্বারা। যদি এইচ ম্যাগনেটাইজিং ফোর্স এবং এল দেওয়া থাকে, তখন আমরা এফ ইকুয়াল টু ব্যবহার করবো হচ্ছে এইচ এল। ঠিক আছে, এ হচ্ছে আমাদের মনে করেন দুইটা বিষয়, এফ এবং দুইটা এফকে আমরা কিভাবে রিপ্রেজেন্ট করি ম্যাগনেটোমোটিভ ফোর্সকে। এখন আসে আমরা বোঝার চেষ্টা করি, যে কার্শফ ভোল্টেজ লর কথা বললাম, এর রিলেটেড যে জিনিসটা সেটাকে আমরা কি বলি, এম্পিয়ার সার্কিটের ল। তাহলে এম্পিয়ার সার্কিটের ল যদি ম্যাগনেটোমোটিভ ফোর্সের ক্ষেত্রে বোঝার জন্য আমরা এখানে যে এক্সাম্পলটা ব্যবহার করতে, সেখানে দেখেন তিনটা ম্যাটেরিয়াল আছে। একটা ম্যাটেরিয়াল হচ্ছে আয়রন, একটা হচ্ছে স্টিল, একটা হচ্ছে কোবাল্ট। ঠিক আছে, খেয়াল করেন ভালো করে, আয়রন, স্টিল এবং কোবাল্ট। তাহলে একটু যদি খেয়াল করেন, তাহলে দেখবেন যে এখানে এ বি সি দেওয়া আছে। আমি জানি না আপনাদের এখানে বোঝা যাচ্ছে কিনা, কিন্তু কালার কিন্তু তিনটা। আয়রনের কালার একরকম, স্টিলের একটা কালার এবং কোবাল্টের এখানে এই একটা কালার দেওয়া হলো। তার মানে এ থেকে বি এ পর্যন্ত হচ্ছে আপনার স্টিল, বি থেকে সি এ পর্যন্ত হচ্ছে কোবাল্ট, আর সি থেকে এ পর্যন্ত হচ্ছে আপনার আয়রন। তার মানে এখানে তিনটা ম্যাটেরিয়াল। একটা ম্যাটেরিয়াল হচ্ছে এ থেকে বি পর্যন্ত, সেটা হচ্ছে স্টিল, বি থেকে সি হচ্ছে কোবাল্ট, আর সি থেকে এ হচ্ছে আয়রন। এরকম একটা তিনটা ম্যাটেরিয়ালকে একসাথে কানেকশন দেওয়া আছে, মনে করেন একটার পর একটা লাগানো আছে আর কি।
আয়রন যে প্রান্তে সেই প্রান্তে একটা কয়েল পেঁচানো আছে, তার পেঁচানো আছে, সেই তারের নাম্বার অফ টার্ন হচ্ছে n সংখ্যক টার্ন আছে। আমরা ধরে নিচ্ছি সেই তারের ভিতর দিয়ে আই কারেন্ট প্রবাহিত হচ্ছে। আই কারেন্ট প্রবাহের কারণে সেই আয়রনের ভিতর দিয়ে ফাই ফ্লাক্স কাট করতেছে, ঠিক আছে, ফ্লাক্স প্রবাহিত হচ্ছে ফাই। এখন আমাদের এই এম্পিয়ার সার্কিটের লটা কি হবে? আমরা বললাম কি এম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী কোনো একটা লুপের টোটাল ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু হচ্ছে 0, ম্যাগনেটোমোটিভ ফোর্স F ইকুয়াল টু হচ্ছে 0। এটা কি এম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী লিখলাম, এম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী। তাহলে এখানে ম্যাগনেটোমোটিভ ফোর্স কয়টা আছে? একটা আয়রনের জন্য, একটা স্টিলের জন্য, একটা কোবাল্টের জন্য, আর একটা হচ্ছে আমি এক্সটার্নালি যে অ্যাপ্লাই করতেছি সেটার জন্য। তাহলে এক্সটার্নালি যেটা অ্যাপ্লাই করতেছি সেটা হচ্ছে আমাদের যে কোনো ইয়ার ক্ষেত্রে হচ্ছে, মনে করেন যে সাপোজ একটা ভোল্টেজ সোর্সের সাথে 3টা রেজিস্টর আছে, তার মানে ভোল্টেজ সোর্সের ভোল্টেজ যদি হয় 10 ভোল্ট, তাহলে 3টা রেজিস্টরের ভিতর আপনার 10 ভোল্ট ড্রপ হবে। সেই 10 ভোল্ট ড্রপ হবে, মনে করো সাপোজ প্রথম রেজিস্টরে যদি 3 ভোল্ট, দ্বিতীয় রেজিস্টরে ধরেন 2 ভোল্ট, তৃতীয় রেজিস্টরে 2 ভোল্ট, তার মানে 3 + 2 + 2 মানে আপনি 7 ভোল্ট ড্রপ হবে, ঠিক আছে। তাহলে এখানে আমাদের যে এই সার্কিটের ক্ষেত্রে বাইরে যে এক্সটার্নাল যে ফোর্স আছে সে ফোর্স হচ্ছে কি n সংখ্যক টার্ন এবং I কারেন্ট। তাহলে এর ম্যাগনেটোমোটিভ ফোর্স ইকুয়াল টু কত হবে? Ni। আর বাকি যে আয়রন, কোবাল্ট বা স্টিল আছে সেই তিনটাতে কি হবে? ওই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ড্রপ হবে। মানে আমরা কি হচ্ছে ভোল্টেজের ক্ষেত্রে কি বলতাম? ভোল্টেজ রাইজ ইকুয়াল টু হচ্ছে ভোল্টেজ ড্রপ। তার মানে আপনার ভোল্টেজ সোর্স যেটা ছিল সেটা হচ্ছে কি ভোল্টেজ রাইজ করতো, আর যে এলিমেন্ট গুলো ছিল, রেজিস্টার গুলো ছিল, সেই রেজিস্টার গুলোতে কি হচ্ছে আপনার ভোল্টেজ ড্রপ হতো। 3টা রেজিস্টার হলে 3টা রেজিস্টার ড্রপ হইতো, 4টা হলে 4টাতে ড্রপ হইতো, 2টা হলে 2টাতে ড্রপ হইতো। তাহলে এখানে আমরা 3টে ম্যাটেরিয়াল আছে, আয়রন, স্টিল, কোবাল্ট। তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স হচ্ছে 3টাতে ড্রপ হবে। এ থেকে বি, বলেন তো এ থেকে বি তে কে আছে? স্টিল, কোবাল্ট না আয়রন? স্টিল। স্টিল। আর বি থেকে সি তে আছে আমাদের কোবাল্ট, সি থেকে এ তে আছে আয়রন, তাই না? তাহলে দেখেন, তাহলে 3টা এলিমেন্ট আছে। 3টি এলিমেন্টের একটু আগে আমরা শিখে আসছি যে এটা আরেকটা ইকুয়েশন দ্বারা ম্যাগনেটিক ফোর্সকে লেখা যায়, সেটা হচ্ছে কি HL। H টা কি? ম্যাগনেটাইজিং ফোর্স, ঠিক আছে। তাহলে দেখেন, মনে করেন আমাদের স্টিলের ম্যাগনেটাইজিং ফোর্স জানি, তাহলে আমরা লিখলাম কি HAB। LAB মানে হচ্ছে ওই স্টিলের লেন্থ, কত লেন্থ ধরে আছে? L A থেকে B পর্যন্ত, A থেকে B পর্যন্ত স্টিল। মাইনাস কি হবে? কোবাল্টের সেই ম্যাগনেটোমোটিভ ফোর্স ড্রপ হবে, সেটা হবে কি? HBC ইন্টু LBC। H টা কি? ম্যাগনেটাইজিং ফোর্স, L হচ্ছে লেন্থ। সেম শুরু থেকে আছে আয়রন, আয়রনটা কত? সি থেকে এ তে, তাহলে কত হবে? HCA ইন্টু LCA। এই যেটা নেগেটিভ গুলো আছে, নেগেটিভ 3টাকে যদি ড্রপ 3টাকে যদি আমি ডান পাশে নিয়ে আসি, তাহলে ডান পাশে 3টাকে নিয়ে আসলাম, সবগুলো হয়ে যাবে পজিটিভ। তাহলে বাম পাশে আছে Ni, ডান পাশে আছে সবগুলো পজিটিভ। তাহলে আমরা বলতে পারি কি, মানে ম্যাগনেটোমোটিভ ফোর্স যেটা আমরা ইমপ্রেস করতেছি, যেটা দিচ্ছি, সেটা ইকুয়াল টু ম্যাগনেটোমোটিভ ফোর্সের ড্রপ। তার মানে বাইরের থেকে যেটা দেখবো সেটা হচ্ছে ইম্পোজ করতেছি বা ইমপ্রেস করতেছি, সেটা দ্বারা কি হচ্ছে বাকি 3টে ম্যাটেরিয়ালে ওই ম্যাগনেটোমোটিভ ফোর্সটা ড্রপ হচ্ছে। সেই ড্রপটাকে আমরা বলতেছি কি HAB, LAB, HBC, LBC, HCA, LCA। তাহলে দেখেন এখানে আমরা দুইটা ম্যাগনেটোমোটিভ ফোর্সের দুইটা ইকুয়েশন ব্যবহার করছি। ড্রপের ক্ষেত্রে আমরা ব্যবহার করতেছি এই ইকুয়েশন, কারণ আমরা ওইখানে ম্যাগনেটাইজিং ফোর্স জানা থাকতেছে। আর যখন আমরা ইমপ্রেস করতেছি, মানে বাইরে থেকে দিচ্ছি, সেখানে আমরা ব্যবহার করতেছি কি Ni, কারণ বাইরে থেকে দিচ্ছি একটা কয়েলের ভিতর দিয়ে দিব। কয়েলের ভিতর দিয়ে যখন দিব তখন কয়েলের একটা নাম্বার অফ টার্ন থাকবে এবং এর ভিতরে কারেন্টের বিষয় থাকবে। যেহেতু নাম্বার অফ টার্ন এবং কারেন্টের বিষয় থাকবে, তখন সেটাকে ম্যাগনেটোমোটিভ ফোর্সকে আমরা লিখবো হচ্ছে F ইকুয়াল টু Ni। যখন ড্রপের বিষয় আসবে তখন এখানে ম্যাগনেটাইজিং ফোর্স থাকবে, সেই ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে H ইনটু হবে এই যে যেটি ম্যাটেরিয়ালটা ব্যবহার করতে তার লেন্থ কত। তাহলে এখান থেকে আমরা হচ্ছে যে এম্পিয়ার সার্কিটের ল অনুযায়ী কি পাচ্ছি? ইমপ্রেস MMF ইকুয়াল টু হচ্ছে ড্রপ MMF, ঠিক আছে। এই যে জিনিসগুলো আমরা বলতেছিলাম সেটাকে যদি আমরা এখন মানে সেন্টেন্সে বলি, তাহলে এম্পিয়ার সার্কিটের ল মানে হচ্ছে এই যে লটার কথা বললাম, মানে এই ইলেকট্রিক্যাল সার্কিটের ক্ষেত্রে হচ্ছে কি কার্শফ ভোল্টেজ ল। সেই লটা কি বলতেছে? এ ল এস্টাবলিশিং দ্য ফ্যাক্ট দ্যাট দ্য অ্যালজেব্রিক সাম অফ দ্য রাইজেস এন্ড ড্রপস অফ দ্য MMF, মানে MMF মানে কি? ম্যাগনেটোমোটিভ ফোর্স অ্যারাউন্ড এ ক্লোজড লুপ, একটা ক্লোজড লুপে অফ এ ম্যাগনেটিক সার্কিট, একটা ম্যাগনেটিক সার্কিটের ক্লোজড লুপ ইজ ইকুয়াল টু 0। আর আমরা কার্শফ ভোল্টেজ লর ক্ষেত্রে কি বলি? অ্যালজেব্রিক সাম অফ দ্য ভোল্টেজ রাইজেস এন্ড ড্রপস
অ্যারাউন্ড এ ক্লোজ লুপ অফ ইলেকট্রিক সার্কিট ইজ ইকুয়াল টু 0। আর এটা যদি ম্যাগনেটিক সার্কিট, তাহলে এখানে ভোল্টেজের জায়গায় কি হবে, ম্যাগনেটোমোটিভ ফোর্স হবে, ইলেকট্রিক্যাল সার্কিটের জায়গায় হবে ম্যাগনেটিক সার্কিট। কিন্তু বাকি সব কনসেপ্ট বা সবকিছু হচ্ছে একই। একে আমরা বলি যে এম্পিয়ার সার্কিটাল ল। আর একটা হচ্ছে যে ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটা অলরেডি আমরা বলে আসছি। সেটা কি, দ্য প্রেসার রিকোয়ার্ড টু এস্টাবলিশ ম্যাগনেটিক ফ্লাক্স ইন এ ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালের ভিতরে যে ম্যাগনেটিক ফ্লাক্স এস্টাবলিশ হওয়ার জন্য যে ফোর্স দিচ্ছি, সেটাকে আমরা বলি যে ম্যাগনেটোমোটিভ ফোর্স এফ। আমরা সেই ম্যাগনেটোমোটিভ ফোর্সের এফ, তার ইউনিটটা কি, এম্পিয়ার টার্নস। সেটা আমরা কিভাবে পাই, এফ ইকুয়াল টু কত, এন আই। এন হচ্ছে নাম্বার অফ টার্ন, আই হচ্ছে এম্পিয়ার, তার মানে এর ইউনিট হচ্ছে এম্পিয়ার টার্নস। তাহলে পরীক্ষায় যদি শুধু ডেফিনেশন বা আসে আর কি, তাহলে ম্যাগনেটোমোটিভ ফোর্স বা এম্পিয়ার সার্কিটাল ল বা আপনার ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিট, তাহলে এখান থেকে হচ্ছে অংশ থেকে আপনাদের দিতে হবে। এম্পিয়ার ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিটের জন্য এরকম ফিগার বা ইকুয়েশন। রিল্যাকটেন্স কাকে বলে, রিল্যাকটেন্সের ডেফিনেশন এখানে আছে, এর ইউনিট সহ। এম্পিয়ার সার্কিটাল ল যদি বলে, তাহলে এগুলা করলে হবে। আর যখন এই যে জিনিস যেটা শিখলাম সেটা হচ্ছে যে আমাদের অঙ্কের জন্য। এখন এখানে আমাদের বলেন স্যার সার্কিট কি ড্র করতে হবে নাকি? না, এই যদি এম্পিয়ার সার্কিটাল ল আসে 1 মার্কের জন্য, তাহলে এটা ওইভাবে ড্র করা লাগবে না আর কি, ঠিক আছে? তাই এটা ড্র করে এগুলো লিখতে হবে আর কি। এটা জাস্ট আমরা যে ম্যাথমেটিক্যাল এখানে একটা প্রবলেম আছে আর কি, এটা বোঝার জন্য আর কি ওই জিনিসগুলো আমাদের দরকার আর কি, ঠিক আছে? আমরা ওইটা বুঝলে যে কোনো ম্যাথমেটিক্যাল জিনিস করতে পারবো আর কি। এখন দেখেন, এটা একটু খেয়াল করেন, বলতেছে ফর দ্য সিরিজ ম্যাগনেটিক সার্কিট অফ ফিগার। এত এই ফিগারের কি বলছে, ফাইন্ড দ্য ভ্যালু অফ আই রিকোয়ার্ড টু ডেভেলপ এ ম্যাগনেটিক ফ্লাক্স পাই। ম্যাগনেটিক ফ্লাক্স পাই ডেভেলপ করার জন্য আপনার কারেন্টের মান বের করতে বলা হচ্ছে, আই বের করতে বলা হচ্ছে। ডিটারমাইন মিউ এন্ড মিউ আর, মিউ এবং মিউ আর বের করতে বলা হচ্ছে এটার জন্য। এখন যদি খেয়াল করেন, এটার ম্যাটেরিয়ালের নাম কি, এটা বলা দিয়ে দেওয়া আছে হচ্ছে কাস্ট স্টিল, ঠিক আছে? মানে এটার ম্যাটেরিয়ালটা হচ্ছে কাস্ট স্টিল। তাহলে এখানে কি কি দেওয়া আছে দেখেন, কাস্ট স্টিল দেওয়া আছে, এই যে ম্যাটেরিয়ালটা আছে তার লেন্থ দেওয়া আছে, এটা হচ্ছে 0.16 মিটার, এর ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, এর নাম্বার অফ টার্ন এন দেওয়া আছে। আপনাকে বের করতে হবে কি, আই বের করতে বলা হচ্ছে, ঠিক আছে? তো শুরুতে আমরা ফ্লাক্স ডেনসিটির একটা সূত্র লিখতেছি। ফ্লাক্স ডেনসিটি আমরা জানি বি ইকুয়াল টু হচ্ছে পাই ডিভাইড বাই মানে এ। পাই ইকুয়াল টু কত, পাই কোশ্চেনে দেওয়া আছে, এর ফ্লাক্সের মান কত, 4 × 10⁻⁴ ওয়েবার। তাহলে এত ওয়েবার ডিভাইড বাই এর কারেন্ট কত, সরি এর কারেন্ট না, এ মানে হচ্ছে ক্রস সেকশনাল এরিয়া। তো ক্রস সেকশনাল এরিয়া কত, 2 × 10⁻⁵। এটাও দেখেন এখানে দেওয়া আছে 2 × 10⁻³ মিটার স্কয়ার, ঠিক আছে? তাহলে আমরা ফ্লাক্স ডেনসিটি বের করলাম। ফ্লাক্স ডেনসিটি ইউনিট হচ্ছে টেসলা, তো আমরা লিখলাম 0.2 টেসলা। তাহলে প্রথমে ফ্লাক্স ডেনসিটির সূত্রটা ব্যবহার করে আমরা ফ্লাক্স ডেনসিটি বের করলাম বি। এখন আসে যাচ্ছে আমাদের কেন আমরা ফ্লাক্স ডেনসিটি বের করলাম। এটা ফ্লাক্স ডেনসিটি আমরা পেলাম কত, 0.2 টেসলা, আর এর ম্যাটেরিয়ালের নাম বলছি কাস্ট স্টিল। এখন এই সব ম্যাথমেটিক্যাল প্রবলেম সলভ করার জন্য আমাদের এরকম একটা দেওয়া থাকে, গ্রাফ দেওয়া থাকবে অথবা এর ভ্যালু দেওয়া থাকবে। দেখেন এটা যদি একটু ভালো করে খেয়াল করেন, এটা হচ্ছে কি এইচ, এক্স হচ্ছে এইচ, আর এ এক্সিস হচ্ছে আপনার ফ্লাক্স ডেনসিটি বি, ঠিক আছে? তার মানে আপনার ওই যে ফ্লাক্স ডেনসিটি কেন বের করতেছে, কারণ আপনার এই কার্ভ থেকে আপনি আপনার যেই ম্যাটেরিয়ালের কথা বলা হচ্ছে সেই ম্যাটেরিয়ালের ভ্যালু নেবেন। তাহলে আপনার কত পাইছি আমরা, ফ্লাক্স ডেনসিটি 0.2 টেসলা। খেয়াল রাখবেন, ফ্লাক্স ডেনসিটি হচ্ছে 0.2 টেসলা এবং এর ম্যাটেরিয়াল হচ্ছে কাস্ট স্টিল। তাইলে হচ্ছে আমরা এই কার্ভে 0.2 টেসলা মানে এই বরাবর যাব, এই বরাবর যাব, কার জন্য যাব, কাস্ট স্টিলের জন্য যাব। তাহলে কাস্ট স্টিল কোনটা, কাস্ট স্টিলের কার্ভ হচ্ছে এইটা। তাহলে এই যে পয়েন্ট যেটা ইন্টারসেক্ট করতেছে, এই পয়েন্টে যদি আমি নিচে লম্বটা নিই, ঠিক আছে, এটা যে পয়েন্টে সেট করবে ওইটা হচ্ছে আমাদের ম্যাগনেটিক ফোর্স এইচ, ঠিক আছে? এখান থেকে আমরা এইচ পাচ্ছি। তাইলে এই কার্ভে যদি আমরা খেয়াল করি, এই যে মানে 0.2 টেসলা আপনার কাস্ট স্টিলকে সেট করে যে পয়েন্টে, সেই পয়েন্টে যদি আমি লম্বটা আনছি, তাহলে আমরা পাচ্ছি হচ্ছে এখানে সেই ভ্যালুটাকে আমাদের এখানে রিড করে বলতেছে সাপোজ 170, মানে এটা হচ্ছে আপনার অ্যাপ্রক্সিমেটলি, আপনি দেখে আপনার কাছে যা মনে হবে
এখানে কত বলা হচ্ছে 170, এই ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে 170 এম্পিয়ার টার্নস পার মিটার, ঠিক আছে। এখন কারো যদি চোখের আইডিয়া মনে হয় যে এটা 165 বা 172, 173, কোনো সমস্যা নাই, কিন্তু কারোর কাছে যদি মনে হয় যে এটা মোর দেন 200, তাহলে ভুল। কারণ হচ্ছে আমরা এটা দেখতেছি 100 এবং 200 মাঝামাঝি, তাহলে এটা ভুল, ওইটা হবে। আজকে যদি ধরেন 170 এখানে ধরছে, কিন্তু আপনার কাছে মনে হচ্ছে 168, 172, এটা তো কোনো সমস্যা নেই, আপনার যে ডাটা আসবে সেটা দিয়ে করবেন আর কি, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা পাচ্ছি কাস্ট স্টিলের জন্য ম্যাগনেটাইজিং ফোর্স হচ্ছে কত, 170 এম্পিয়ার টার্নস পার মিটার, এটা পেলাম হচ্ছে এইচ। এখন বলেন তো এখানে এখানে যে আমরা শিখে আসছি এক্সটার্নাল ম্যাগনেটাইজিং ফোর্স কয়টা ছিল, একটা না বেশি? আমার কোশ্চেন বুঝছেন কিনা, না বুঝলে বলেন। মানে বাইরের থেকে যে ফোর্স আমরা দিলাম সেখানে কয়টা ফোর্স আছে এই ফিগারে? স্যার একটা আছে। একটা। ড্রপ আছে কয়টা? ড্রপ আছে 3টা। 3টা। বাইরে থেকে আমরা যেটা দিই তাকে আমরা লিখি কি এন আই দ্বারা, আর ড্রপ যেগুলো সেটাকে লিখি এইচ এল দ্বারা, ঠিক আছে না? তা আপনার 3টা ছিল বলে এখানে 3টা ড্রপ করছেন, আপনি 3টা করছেন। বলেন তো এটার ম্যাটেরিয়াল কয়টা, এই ফিগারের ম্যাটেরিয়াল কয়টা? স্যার 2টা। কি কি? স্যার টার্ন সংখ্যা আর ম্যাটেরিয়াল, আবার বলেন। কোর সংখ্যা আর কি টার্ন সংখ্যা আর কি। না, আমি জিজ্ঞেস করছি ম্যাটেরিয়াল কয়টা। সাপোজ এখানে ম্যাটেরিয়াল হচ্ছে 3টা, আয়রন, স্টিল, কোবাল্ট, 3টা ম্যাটেরিয়াল। আমি জিজ্ঞেস করতেছি এই ফিগারে ম্যাটেরিয়াল কয়টা? ম্যাটেরিয়াল স্যার একটা, কাস্ট স্টিল কোর। কাস্ট স্টিল, তার মানে এখানে একটা ম্যাটেরিয়াল, ঠিক আছে। ভালো করে বুঝেন, এখানে যদি ম্যাটেরিয়াল একটা, তাহলে আপনার ড্রপ হবে কয়টা? একটাতে। তাহলে একটা হবে এইচএল, ঠিক আছে। সেটা কি কাস্ট স্টিলের জন্য, ম্যাগনেটাইজিং ফোর্স ইনটু কাস্ট স্টিলের লেন্থ। আর রাইজ মানে হচ্ছে বাইরে থেকে যেটা ইমপ্রেস করতেছেন সেটা কয়টা? এখানেও একটা। এন সংখ্যক টার্ন, আই কারেন্ট প্রবাহিত হচ্ছে, তাহলে এন আই ইকুয়াল টু কি হবে? শুধু এইচএল, একটা এইচ এল হবে। কারণ কি এখানে পুরোটাই একটা মেটাল। এখন এটা যদি 2 ভাগ করে দিত, কারণ এবারে 2 ভাগ করে দিচ্ছে, সাপোজ ডান দিকের এই অংশ হচ্ছে কাস্ট স্টিল, বাম দিকের এই অংশ মনে করেন সাপোজ আয়রন, তাহলে আপনি 2টাকে যোগ করতেন, মানে এইচ আয়রন এল আয়রন প্লাস এইচ কাস্ট স্টিল ইন্টু এল কাস্ট স্টিল, মানে আপনি দুইটা এইচ এল কে আপনি যোগ করতেন। কিন্তু এখানে যেহেতু একটাই ম্যাটেরিয়াল, তাহলে এন আই ইকুয়াল টু কত হবে? এইচ এল। এন আই ইকুয়াল টু এইচ এল, বুঝছেন কিনা আমার কথা? জি স্যার। লিটন সাহেব আমি বুঝতে পারিনি, আবার বলেন তো। আমাকে কিছু বললে আবার বলেন, আমি বুঝতে পারিনি। না স্যার কিছু বলে নাই, যে ওয়াকি টকি স্যার বলতেছে এজন্য। ও আচ্ছা, সরি সরি, আচ্ছা। তাহলে দেখেন আমরা যেটা বললাম এন আই ইকুয়াল টু কি? এইচ এল, ঠিক আছে। কি কারণে এন আই ইকুয়াল টু এইচ এল? এন আই হচ্ছে আমাদের এক্সটার্নাল, মানে যেটা আমাদের বাইরে থেকে দিচ্ছে, আর এইচ এল হচ্ছে ড্রপ। আমরা যেহেতু আগে দেখে আসছি আপনাদেরকে, বাইরে থেকে যেটা দিবেন ইমপ্রেস ইকুয়াল টু কি হচ্ছে? ড্রপ হবে। তাহলে এন আই ইকুয়াল টু লিখলাম এইচ এল। তাহলে এখান থেকে আমরা আই ইকুয়াল টু কত পাই? এইচ এল ডিভাইড বাই এন। তাহলে এইচ এর মান তো আমি বের করলাম ফিগার থেকে 170, এল এর মান দেখেন দেওয়া আছে ফিগারে 0.16 মিটার। তাহলে এল এর মান বসলাম 0.16 মিটার, আর নাম্বার অফ এন কত? 400 টার্ন, দেখেন 400 টার্ন মানে 400 টি, তাহলে 400 টি। তাহলে এর ইউনিট দ্বারা হচ্ছে 68 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে। তাহলে আমি কারেন্টের মান পেলাম কত? 68 মিলি অ্যাম্পিয়ার। ওকে, গেল হচ্ছে যে আমাদের কারেন্টের মান, এটা তো আমাদের এ বের হয়ে গেল, কারেন্ট বের করতে বলা হচ্ছে। বিতে বলা হচ্ছে মিউ এবং মিউ আর বের করতে, ঠিক আছে। আমরা জানি মিউ ইকুয়াল টু হচ্ছে বি বাই এইচ। বি মানে কত? আমরা অলরেডি বের করছি 0.2 টেসলা, আর এইচ কত? 170 এম্পিয়ার টার্নস পার মিটার। তাহলে বি বাই এইচ মানে কত? 0.2 ডিভাইড বাই 170 করলে পাচ্ছেন হচ্ছে 1.176 ইন 10⁻³ ওয়েবার পার এম্পিয়ার মিটার, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের মিউ।
আর রিলেটিভ পারমিয়েবিলিটি মানে মিউ হচ্ছে পারমিয়েবিলিটি, আর মিউ আর হচ্ছে রিলেটিভ পারমিয়েবিলিটি। রিলেটিভ পারমিয়েবিলিটি মিউ আর ইকুয়াল হচ্ছে এই যে মিউ যেটা বের করলাম একে মিউ নট একটা কনস্ট্যান্ট দ্বারা ভাগ করব, মানে মিউ যেটা বের করবো তাকে মিউ নট দ্বারা ভাগ করলে আমি পেয়ে যাবো কি রিলেটিভ পারমিয়েবিলিটি। সেই মিউ নটের মান কত? কনস্ট্যান্ট, এটা ফিক্স, এর মান হচ্ছে 4 ইন্টু 10⁻⁷। তার মানে আপনি মিউকে 4 ইন্টু 10⁻⁷ দ্বারা যদি ভাগ করে দিই তাহলে আমি যে মানটা পাচ্ছি সেটা হচ্ছে এত। এখন দেখেন এর ইউনিটলেস, আগেরটা কিন্তু মিউ হচ্ছে ইউনিট আছে, মিউ আর হচ্ছে ইউনিটলেস। ইউনিটলেস কি কারণে? কারণ আপনি মিউ হচ্ছে ওয়েবার পার এম্পিয়ার মিটার, আর মিউ আর ইউনিট হচ্ছে ওয়েবার পার এম্পিয়ার মিটার। তাহলে এই দুইটার নিজেরা ক্যান্সেল আউট হয়ে যাবে, তাই আপনি মিউ আর যেটা পাচ্ছেন সেটা হচ্ছে ইউনিটলেস, মানে কোনো ইউনিট নাই। ঠিক আছে, একে আমরা বলছি রিলেটিভ পারমিয়েবিলিটি। বুঝা গেছে? স্যার এই 170 কি স্যার ওই যে গ্রাফ থেকে আসছে? 170 গ্রাফ থেকে আসছে, এই যে গ্রাফ থেকে, মানে পয়েন্ট টু টেসলা বের করছিলাম না, পয়েন্ট টু টেসলা, আর এখান থেকে আপনি যেটা পাচ্ছেন। এখন সেম কোশ্চেন, মনে করেন এখানে এক্সাক্ট এই জিনিসটা যদি আপনাকে কাস্ট আয়রন বলতো, জাস্ট একই জিনিস আছে, এই জায়গায় জাস্ট কাস্ট আয়রন বলছে, কাস্ট স্টিলের জায়গায় কাস্ট আয়রন বলছে, তাহলে আপনি সেম এই ফিগারে যেতেন, কাস্ট আয়রন কোনটা এটা আপনি এখানে যেখানে ইন্টারসেক্ট করছে তার মানে এই বরাবর নিচে নামতেন, তাহলে কত ফর এক্সাম্পল এটা ধরুন 410, তাহলে তখন এইচ এর মান কত বলতে 410, যেখানে 170 ব্যবহার করছেন তখন হয়ে যাবে কত 410। বুঝতে পারছি কিনা? বুঝছি স্যার। ঠিক আছে, তো এইভাবে এটা করতে হবে। আর যদি পরীক্ষা যদি গ্রাফ দেওয়া না থাকে তাহলে হয়তো আপনার কোশ্চেনের মধ্যে দেখবেন কোথাও না কোথাও ভ্যালু বলে দেওয়া আছে আর কি কত। ঠিক আছে, তো ওখান থেকে ভ্যালু নিতে হবে আর কি। ওকে, তো আপনাদের এই টপিক থেকে হচ্ছে যে মানে অ্যাসাইনমেন্টের জিনিসটা আছে, আর পরীক্ষার জন্য এরকম ম্যাথমেটিক্যাল জিনিস করে প্র্যাকটিস করতে হবে। আর যেটা বললাম এম্পিয়ার সার্কিউটাল ল, ম্যাগনেটোমোটিভ ফোর্স, রিল্যাকটেন্স কাকে বলে এগুলা, আর হচ্ছে শুরুতে যে আর কি ওহমস ল ফর ম্যাগনেটিক সার্কিট, এই টাইপের ডেফিনেশন গুলো মানে দেখবেন আর কি, তাইলে হবে আর কি হ্যান্ডআউট থেকে। এমপিএস ল এগুলো তো আপনার শর্ট কোশ্চেন থাকবে নাকি স্যার? শর্ট কোশ্চেন, জাস্ট সেই শর্ট কোশ্চেন মানে হাইস্ট 2 থেকে 3 থাকবেন আর কি। ঠিক আছে, কম মার্কসের জন্য থাকবে আর কি। আচ্ছা, এখন আসি যে আমাদের লাস্ট যে হ্যান্ডআউট, সেই হ্যান্ডআউটে আসি। সেই হ্যান্ডআউট থেকেও আপনাদের অ্যাসাইনমেন্টের টপিক আছে, একটু মনোযোগ রাখবেন তাইলে বুঝতে পারবেন। এখানে হচ্ছে আমরা ফেজর অ্যালজেব্রার বিষয়টা দেখবো আর কি। ফেজর অ্যালজেব্রা কি? যে আমাদের যে মানে কমপ্লেক্স নাম্বারকে আমরা যখন রিপ্রেজেন্ট করি তখন আমরা কয়েকটা ওয়েতে রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, তো বলতে দেখেন এ ফেজর is a complex number, একটা ফেজর হচ্ছে কি একটা কমপ্লেক্স নাম্বার that represent the amplitude and phase of a sinusoid, যেটা amplitude এবং phase কে রিপ্রেজেন্ট করে, একে আমরা বলি যে ফেজর। ঠিক আছে, এইসব ডেফিনিশন পরীক্ষা আসবে না, পরীক্ষার জন্য কি আসবে শুধু ওই ম্যাথমেটিক্যাল জিনিস আসবে, কিন্তু আপনাকে এই ওই ম্যাথমেটিক্যাল জিনিস সলভ করার জন্য আপনাকে বুঝতে হবে কমপ্লেক্স নাম্বার, যে বিভিন্ন রকম কমপ্লেক্স নাম্বার আছে, সেই কমপ্লেক্স নাম্বার একটা থেকে আরেকটা কনভার্সন কিভাবে করি। দেখেন কমপ্লেক্স নাম্বারকে রিপ্রেজেন্ট করা হয় যদি জেড দ্বারা, তাহলে জেড ইকুয়াল হচ্ছে এক্স প্লাস জে ওয়াই। এক্স প্লাস জে ওয়াই মানে কি? একটা কোঅর্ডিনেট সিস্টেম। তাহলে এই হলো আমাদের এদিকে যে এক্সিস সেটা হচ্ছে এক্স এক্সিস, এদিকে যে এক্সিস সেটা হচ্ছে ওয়াই এক্সিস। ডান দিকে যে পরিমাণ যাবেন এটাকে বলে আমরা রিয়েল পার্ট, মানে এটা হচ্ছে রিয়েল পার্ট। আর ওয়াই এক্সিস মানে উপরের দিকে যেটা যাবেন বা নিচের দিকে যেটা নামবে সেটা হচ্ছে আমরা ইমাজিনারি পার্ট বলি। এই ইমাজিনারি বোঝানোর জন্য এখানে যে দেওয়া হচ্ছে। ঠিক আছে, তাহলে জেড কে আমরা রিপ্রেজেন্ট করি কি দ্বারা? এক্স প্লাস জে ওয়াই দ্বারা। এবং এই যে যেটা দিলাম সেখানে আমরা বলি যে জে স্কয়ার ইকুয়াল টু হচ্ছে -1, তাহলে জে ইকুয়াল টু কত হবে? স্কয়ার রুট অফ -1। আর এক্স হচ্ছে কি রিয়েল পার্ট অফ জেড, আর ওয়াই হচ্ছে ইমাজিনারি পার্ট অফ জেড। এখন এই কমপ্লেক্স নাম্বারকে আরো দুইটা ফর্মে আমরা দেখাইতে পারি, একটা হচ্ছে পোলার ফর্ম, একটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ফর্ম। পোলার ফর্মে যদি আমরা দেখাই তাকে বলে আর অ্যাঙ্গেল অফ ফাই, যদি এক্সপোনেনশিয়াল ফর্মে দেখায় তাহলে হচ্ছে একে বলে আর ইজ ইকুয়াল জে ফাই। এবং এই তিনটার কনভার্সন আমরা একটা থেকে আরেকটা যেতে পারবো একটু পরেই। তাহলে একে একসাথে যদি দেখাই তাহলে জেড ইকুয়াল টু কত? এক্স প্লাস জে ওয়াই, জেড ইকুয়াল টু কত? আর প্লাস ফাই, আর অ্যাঙ্গেল অফ ফাই, আর আরেকটা হচ্ছে কত? আর এই এক্সপোনেনশিয়াল টার্মে হচ্ছে আর ইজ ইকুয়াল জে ফাই। ঠিক আছে, এখন আমরা আসি যে এই যে মানে এক্স বাই ওয়াই বলতেছি আর 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 ফাই বলতেছি, তার মানে এখানে কয়টা জিনিস শুধু আমার আর পোলার এবং এক্সপোনেনশিয়ালের ক্ষেত্রে কিন্তু যেভাবে আমি রিপ্রেজেন্ট করি এটা হচ্ছে আর আর ফাই, এখানেও দেখেন আর এবং ফাই, তার মানে দুইটা আমার টোটাল চারটা জিনিস এক্স ওয়াই
আর 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 ফাই। তার মানে এই চারটার ভিতর রিলেশনশিপ আছে, সেই রিলেশনশিপটা কি? আর ইকুয়াল টু হচ্ছে স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ফাই ইকুয়াল টু হচ্ছে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। যদি আপনার এক্স এবং ওয়াই দেওয়া থাকে, এক্স এবং ওয়াই দেওয়া আছে, আপনি আর এবং ফাইতে যাবেন কিভাবে? আর ইকুয়াল টু তখন হবে কি স্কোয়ার রুট অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর ফাই ইকুয়াল টু হবে টেন ইনভার্স ওয়াই বাই এক্স। আমার কথা কি বুঝাতে পারতেছি? জি স্যার। জি। আর যদি আপনার আর এবং ফাই দেওয়া আছে, মনে করেন পরের ক্ষেত্রে বলতেছি, যদি আর এবং ফাই দেওয়া থাকে, আপনাকে এক্স এবং ওয়াইতে যেতে হয়, ঠিক আছে? তাহলে আপনি লিখবেন কত? এক্স ইকুয়াল টু আর কস ফাই, ওয়াই ইকুয়াল টু আর সাইন ফাই। তো এই তিনটাতে কনভার্সন সেটাকে আমরা যদি একসাথে লিখি, তাহলে কত? জেড ইকুয়াল টু এক্স প্লাস জে ওয়াই, একে রিপ্রেজেন্ট করতে পারি আর অ্যাঙ্গেল অফ ফাই, অথবা এটাকে যদি আমরা এই আপনার এক্সপোনেনশিয়াল ফর্মে লিখি, তাহলে হচ্ছে আর কস ফাই প্লাস জে সাইন ফাই, সেই আকারে। এখন আমরা যেটা একটু আগে বলতেছিলাম যে রিয়েল এক্সিস বা ইমাজিনারি এক্সিস, তার মানে হচ্ছে এটা কি? কোন একটা যদি এক্স প্লাস ওয়াই আকারে দেওয়া থাকে, তাহলে আমরা মনে করেন সাপোজ এক্স পরিমাণ গেলাম এক্স এক্সিসে, ওয়াই এক্সিসে ওয়াই পরিমাণ ওয়াই এক্সিসে উপরে উঠলাম, এই সেন্টার থেকে যে দূরত্ব ওই পয়েন্টের তাকে বলেছে আর, এটা যত ডিগ্রি কোণ উৎপন্ন করে তাকে বলি ফাই, ঠিক আছে? মানে এটা যতটুকু দূরত্ব হয় তাকে বলি আর, এটা যত কোণ উৎপন্ন করে তাকে বলি ফাই। মানে ফাইকে আমরা বলেছি ফেজ, আর আরকে বলেছে যে আমাদের ডিসটেন্স আর। আর সে আরকে আমরা কিভাবে বের করব? স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। আর ফাইকে বের করব কিভাবে? টেন ইনভার্স ওয়াই বাই এক্স। এটুকু গেল। এরপরে যে জিনিসটা আছে সেটা হচ্ছে যে আমরা এই যে কনভার্সনটা আছে, সেই কনভার্সনটাকে যদি আমরা কয়েকটা ভাবে দেখি আর কি, সেটা হচ্ছে কি রুবেল আমি করে দিচ্ছি। আচ্ছা দেখেন, এই জেড কে তাহলে আমরা রিপ্রেজেন্ট করলাম কি এক্স প্লাস জে ওয়াই, মানে এই তো গেল। এখন যদি আমরা জেড ওয়ান দ্বারা লিখি, মানে যদি আপনার তাহলে কি হবে? জেড ওয়ান ইকুয়াল টু কত হবে? এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান, জেড টু ইকুয়াল টু কত হবে? এক্স টু প্লাস জে ওয়াই টু। জেড কে যদি আমরা লিখি আর অ্যাঙ্গেল অফ ফাই, তাহলে জেড ওয়ান কে লিখবো কি আর ওয়ান অ্যাঙ্গেল অফ ফাই ওয়ান, জেড টু কে লিখবো হচ্ছে আর টু অ্যাঙ্গেল অফ ফাই টু। এখন এই জিনিসটা কেন লিখতেছি? এটা হচ্ছে আমাদের কয়েকটা কনসেপ্ট আমাদের দরকার যখন আমরা এই ট্রেজরের যোগ করব, বিয়োগ করব, ভাগ করব, গুণ করব, রেসিপ্রোকাল করব বা স্কয়ার রুট করব, তখন কি হবে খেয়াল করেন। আমি যখন ধরেন এই অংশ তো সবাই বুঝতেছেন, মানে এটা জাস্ট আমরা জেড নর্মালি এটা হয়, জেড এটা হলো জেড ওয়ান কি হবে এটা লিখতেছি, জেড টু কি হবে এটা লিখলাম, ঠিক আছে? এডিশন মানে আমরা যদি যোগ করি দুইটা ফেজরের, তাহলে জেড ওয়ান প্লাস জেড টু ইকুয়াল টু কি হবে? খেয়াল করেন, জেড ওয়ান ইকুয়াল টু হচ্ছে এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান, আর জেড টু ইকুয়াল টু আছে এক্স টু প্লাস জে ওয়াই টু। তাহলে একে যদি যোগ করি তাহলে কি হবে? এক্স ওয়ান প্লাস জে ওয়াই ওয়ান প্লাস এক্স টু প্লাস জে ওয়াই টু, মানে এক্স ওয়ান আর এক্স টু একসাথে রাখলে, ওয়াই ওয়ান ওয়াই টু একসাথে রাখলে কি হবে? মানে এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস জে ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু। এটা হচ্ছে যোগের ক্ষেত্রে। সেম যদি আমি বিয়োগ করি তাহলে কি হবে? এক্স ওয়ান মাইনাস এক্স টু প্লাস জে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু। যোগের ক্ষেত্রে মানে রিয়েল পার্ট যোগ হবে, ইমাজিনারি পার্ট যোগ হবে। বিয়োগের ক্ষেত্রে রিয়েল পার্ট বিয়োগ হবে, ইমাজিনারি পার্ট বিয়োগ হবে। গেল। বলেন তো এটা কোন কোঅর্ডিনেট সিস্টেম আমরা করতেছি? আমি এখানে দেখাই বলতেছি, তিনটা কোঅর্ডিনেট সিস্টেম আছে, রেক্টেঙ্গুলার, পোলার, এক্সপোনেনশিয়াল। আমরা ওইখানে কোন ফর্মে যোগ করলাম বা বিয়োগ করলাম? রেক্টেঙ্গুলারে না পোলারে না এক্সপোনেনশিয়ালে? রেক্টেঙ্গুলার ফর্মে করলাম, ঠিক আছে? রেক্টেঙ্গুলার ফর্ম। তাহলে দেখেন, তার মানে আপনার ফেজরে যখন যোগ আর বিয়োগ দেখবেন তখন আপনাকে করতে হবে রেক্টেঙ্গুলার ফর্মে। এটা মানে মেইন কথা আর কি। এবার আসেন যে ডিভিশন এবং মাল্টিপ্লিকেশন। খেয়াল করেন, মাল্টিপ্লিকেশন মানে কি? দুইটা আপনাকে ফেজরকে আপনি গুণ করতেছেন, জেড ওয়ান ইন্টু জেড টু করতেছেন। জেড ওয়ান এবং জেড টু যখন করবেন তখন কি হবে দেখেন, ভালো করে দেখেন। জেড ওয়ান জেড টু করতেছেন, তাহলে কি হচ্ছে? তখন পোলার ফর্মে ব্যবহার করবেন। জেড ওয়ান মানে কত? আর ওয়ান অ্যাঙ্গেল অফ ফাই, জেড টু হচ্ছে আর টু অ্যাঙ্গেল অফ ফাই। জেড ওয়ান জেড টু কে গুণ করলে এই আর ওয়ান এবং আর টু গুণ হবে। ভালো করে বলতেছি, আর ওয়ান এবং আর টু গুণ হবে। ডিভিশন যদি করেন তাহলে আর ওয়ান এবং আর টু ভাগ হবে। যোগের গুণের ক্ষেত্রে গুণ হবে, ভাগের ক্ষেত্রে ভাগ হবে। কিন্তু অ্যাঙ্গেল যেটা আছে ফাই ওয়ান আর ফাই টু,
মাল্টিপ্লিকেশন গুণের ক্ষেত্রে অ্যাঙ্গেল দুইটা যোগ হবে, আর ভাগের ক্ষেত্রে অ্যাঙ্গেল দুইটা বিয়োগ হবে। পার্টিকুলার বোঝা গেছে কিনা? দুইটা ফ্যাক্টরের গুণের ক্ষেত্রে R1 R2 গুণ হবে, R1 ডিভিশনের ক্ষেত্রে R1 R2 ভাগ হবে। ঠিক আছে, আর এর ক্ষেত্রে কোনো সমস্যা নেই। যেটা হওয়ার কথা সেটা হচ্ছে গুণের ক্ষেত্রে গুণ হচ্ছে, ভাগের ক্ষেত্রে ভাগ হচ্ছে। শুধু অ্যাঙ্গেলের ক্ষেত্রে কি হচ্ছে, φ1 φ2 মানে মাল্টিপ্লিকেশনের ক্ষেত্রে φ1 φ2 হবে, যোগ হবে, আর ডিভিশনের ক্ষেত্রে φ1 φ2 বিয়োগ হবে। এটা গেল হচ্ছে মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনে। এবার আসেন যে রেসিপ্রোকালে। রেসিপ্রোকালে কি? আপনি রেসিপ্রোকাল মানে হচ্ছে কোনো জিনিসকে উল্টে দেওয়া। আপনি যদি জেড যেটা আছে তাকে যদি উল্টে দেন, মানে 1/z করেন, তাহলে জেড ইকুয়াল ছিল কত, আর অ্যাঙ্গেল অফ ফাই, তাহলে আর উল্টে যাবে। ঠিক আছে, আর হবে কত, 1/r, আর ফাই হয়ে যাবে কি -ফাই। মানে বাইরে যেটা আছে আর উল্টে যাচ্ছে। ঠিক আছে, কিন্তু অ্যাঙ্গেলটা কি হচ্ছে, প্লাস থাকলে মাইনাস হয়ে যাচ্ছে, মাইনাস থাকলে প্লাস হয়ে যাবে, মানে এটাকে একটা মাইনাস চলে আসবে। এবার আসেন যদি স্কোয়ার রুট করেন, মানে কোনো একটা ফেজরকে যদি আপনি স্কোয়ার রুট করেন, তাহলে অ্যাকচুয়ালি কি হবে, আর স্কোয়ার রুট হবে, মানে আর বাইরে যেটা আছে সেটা স্কোয়ার রুট হবে, আর ফাই হবে কত, 2 দ্বারা ভাগ। তার মানে একটা সংক্ষেপে যদি বলি, এই চারটার ক্ষেত্রে মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রেসিপ্রোকাল এবং স্কোয়ার রুটের ক্ষেত্রে আমাদের করতে হবে কি, পোলার ফর্মে। আর এডিশন সাবট্রাকশন আমাদের করতে হবে রেক্টেঙ্গুলার ফর্মে। তার মানে যদি এডিশন সাবট্রাকশন থাকে তাহলে তাকে আমরা করবো কি রেক্টেঙ্গুলার ফর্মে, আর যদি ডিভিশন, মাল্টিপ্লিকেশন, রেসিপ্রোকাল, স্কয়ার রুট এই টাইপের কিছু থাকে তাহলে তাকে আমরা করবো হচ্ছে মানে পোলার ফর্মে। জি, আসসালামু আলাইকুম। আচ্ছা, তো আমরা যেটা বলছিলাম যে আমরা শুধু যোগ এবং বিয়োগের ক্ষেত্রে রেক্টেঙ্গুলার ফর্ম ব্যবহার করব, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, রেসিপ্রোকাল, স্কয়ার রুট সবগুলোর ক্ষেত্রে কি পোলার ফর্মে করব। যোগের ক্ষেত্রে রিয়েল পার্ট যোগ হবে, ইমাজিনারি পার্ট যোগ হবে। বিয়োগের ক্ষেত্রে রিয়েল পার্ট বিয়োগ হবে, ইমাজিনারি পার্ট বিয়োগ হবে। গুণের ক্ষেত্রে R1 R2 গুণ হবে কিন্তু অ্যাঙ্গেল দুইটা যোগ হবে। ভাগের ক্ষেত্রে R1 R2 ভাগ হবে, অ্যাঙ্গেল দুইটা বিয়োগ হবে। রেসিপ্রোকাল মানে ভাগ করা, মানে উল্টে দেওয়া, তাহলে 1/r হবে, অ্যাঙ্গেল কি হবে, মাইনাস হবে। স্কয়ার রুট করলে আর স্কয়ার রুট হবে, আর ফাই হবে কি 2 দ্বারা ভাগ গেল। আর শুধু একটা জিনিস আছে নতুন, সেটা হচ্ছে কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট মানে কি, কোনো একটা কর্নারে যদি এরকম একটা সিম্বল দেওয়া থাকে তাকে আমরা বলেছি কমপ্লেক্স কনজুগেট। তার মানে কমপ্লেক্স কনজুগেট হচ্ছে কি, আপনার যেটা থাকবে সেই ইমাজিনারি টার্মের আগে একটা মাইনাস আসবে। তার মানে ইমাজিনারি টার্ম যদি পজিটিভ হয় তাহলে হয়ে যাবে কি নেগেটিভ, যদি নেগেটিভ হয় তাহলে হয়ে যাবে কি পজিটিভ। তার মানে জেড ইকুয়াল টু ছিল কত, খেয়াল করেন, জেড ইকুয়াল টু ছিল x প্লাস জে ওয়াই, তাহলে জেড এর কমপ্লেক্স কনজুগেট হবে এই ইমাজিনারি টার্মের আগে একটা মাইনাস আসবে। ঠিক আছে, তাহলে ইমাজিনারি টার্মের আগে একটা মাইনাস আসলো। এটা যদি পোলার ফর্মে দেখান তাহলে হবে আর অ্যাঙ্গেল অফ মাইনাস ফাই, এক্সপোনেনশিয়াল ফর্মে দেখা হচ্ছে আর ই টু দি মাইনাস জে ফাই। ঠিক আছে, এটুক গেল শেষ। এখন পর্যন্ত যেটুক দেখছি এটুক কোনোটাই আমাদের মানে পরীক্ষায় আসবে না। আসবে যেটা সেটা হচ্ছে এই টাইপের জিনিস, এবং আপনাদের অ্যাসাইনমেন্টও আছে এই টাইপের জিনিস। তার মানে এই জিনিসকে সলভ করার জন্য আমাদেরকে ওই জিনিসটা লাগবে। ঠিক আছে, এখানে দুইটা আছে, দেখেন এ তে বলা হচ্ছে এটা, বলেন তো এটা কোন ফর্মে আছে, পোলার ফর্ম না রেক্টেঙ্গুলার ফর্ম? এটা হচ্ছে স্যার রেক্টেঙ্গুলার। রেক্টেঙ্গুলার ফর্মে থাকে হচ্ছে, দেখে আসেন একবার, মানে আপনাদের যেহেতু কি হচ্ছে প্রথম দেখে নেন, এখানে তিনটে ফর্মে আমি আবার দেখাচ্ছি। রেক্টেঙ্গুলার হচ্ছে x প্লাস জে ওয়াই, এ আকারে যদি থাকে তাহলে রেক্টেঙ্গুলার, আর অ্যাঙ্গেল অফ ফাই এ আকারে থাকলে হচ্ছে পোলার,
আর e টু দি পাওয়ার j phi আকারে থাকলে হচ্ছে এক্সপোনেনশিয়াল, ঠিক আছে? মানে x প্লাস j ওয়াই এর রেক্টেঙ্গুলার, আর phi আকারে থাকলে হচ্ছে পোলার। বলেন এটা কি ফর্মে আছে? তো এটা স্যার পোলার। পোলার ফর্মে। এটা কোন ফর্মে আছে? এক্সপেনশনাল নাকি স্যার? না, এটাও পোলার ফর্মে। আর অ্যাঙ্গেল অফ ফাই, মানে অ্যাঙ্গেলের সিম্বল দেখলে তো বুঝবেন পোলার। কোণের একটা সিম্বল আছে না, এই যে কোণের জি সিম্বল, স্যার। এটা দেখলে আমরা বুঝতেছি এটা পোলার ফর্ম, ঠিক আছে? আচ্ছা, তাহলে দেখতেছি কি দুইটা পোলার ফর্মে কি দেওয়া আছে, এটা কি করতে হবে? যোগ করতে হবে। যোগ মানে কি? এডিশন করতে হবে। আর পুরো জিনিসটাকে কি করতে, পাওয়ার হাফ মানে কি? স্কয়ার রুট করতে হবে, ঠিক আছে? তাহলে একটু দেখেন, এখানে একটু দেখে নেন, যোগ করতে হলে আমরা কোন ফর্মে সুবিধা? রেক্টেঙ্গুলার ফর্মে। আর স্কয়ার রুট করার জন্য কোন ফর্মে সুবিধা? পোলার ফর্মে। তার মানে আমার এখানে যেটা দেওয়া আছে পোলার ফর্মে, এই পোলার ফর্ম থেকে আগে আমাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে। তার মানে এটাকে আমি রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে, এটাকে রেক্টেঙ্গুলার ফর্মে নিতে হবে, নিয়ে যোগ করব। যোগ করার পর যেটা পাবো সেটাকে পোলার ফর্মে নিতে হবে, নিয়ে তাকে স্কয়ার রুট করব। তাহলে দেখেন এটাকে যদি আমি রেক্টেঙ্গুলার ফর্মে নিতে যাই, আমরা কিভাবে যাই দেখেন। যদি আমাদের আর এবং ফাই দেওয়া থাকে, তাহলে এক্স ইকুয়াল টু কত হবে? আর কস ফাই, ওয়াই ইকুয়াল টু কত হবে? আর সাইন ফাই, ঠিক আছে? মানে এক্স হচ্ছে আর কস ফাই, ওয়াই হচ্ছে আর সাইন ফাই, বা একসাথে বললে হচ্ছে আর কস ফাই প্লাস জে সাইন ফাই। তাহলে বলতে এখানে আর এর মান কত? এটাতে আর এর মান কত আর ফাই এর মান কত বলেন? স্যার 40 আর 5 হচ্ছে 50 ডিগ্রি। 50 ডিগ্রি, ঠিক আছে? তাহলে আর এর মান হচ্ছে 40, ফাই হচ্ছে 50 ডিগ্রি। তার মানে আপনারা শিখে আসছেন কি আর cos ফাই প্লাস j sin ফাই। তাহলে এইটাই লিখতেছি জাস্ট আর cos ফাই প্লাস j sin ফাই। ক্যালকুলেটরে cos 50 ডিগ্রি করবেন, তাকে 40 দ্বারা গুণ করবেন, দেখেন মান হচ্ছে 25.71। sin 50 ডিগ্রি করবেন, তাকে 40 দ্বারা গুণ করবেন, দেখেন মান পাচ্ছেন হচ্ছে 30.64। আর j এর জায়গায় j, এই j এর জায়গায় j লিখলাম, ঠিক আছে? তাহলে 40 কে আমরা এটাকে নিলাম আমি রেক্টেঙ্গুলার ফর্মে। সেম 20 অ্যাঙ্গেল অফ -30 কে আমি কি নিতে পারি? রেক্টেঙ্গুলার ফর্মে। সেম ভাবে একই সূত্র, আর cos ফাই প্লাস j sin ফাই। এখানে আর এর মান হচ্ছে 20, ফাই মান হচ্ছে -30। আপনি ক্যালকুলেটরে cos -30 * 20 দিবেন, মান পাবেন হচ্ছে 17.32। ক্যালকুলেটরে sin -30 ডিগ্রি * 20 দিবেন, মান পাবেন হচ্ছে -10। তাহলে -10 * j মানে কত হচ্ছে? -j10। তাহলে আমি দুইটাকে আমি রেক্টেঙ্গুলার ফর্মে নিয়ে নিলাম। তাহলে দুইটা রেক্টেঙ্গুলার ফর্মে, তার মানে এটা টোটাল যোগফল ইকুয়াল টু কি হবে? এটা প্লাস এটা যোগ করলে আপনি দেখবেন যে 25.71 প্লাস 17.32, দুইটাকে যোগ করবেন তাহলে পাবেন হচ্ছে 43.03। 30.64 মাইনাস 10 করবেন তাহলে পাবেন হচ্ছে 20.64, ঠিক আছে? তাহলে এটা আপনি পাইছেন কিছু রেক্টেঙ্গুলার ফর্মে। এখন আপনাকে আবার কি করতে হবে? জিনিসটাকে স্কয়ার রুট করতে হবে। আমরা জানি স্কয়ার রুট করার জন্য আমাদেরকে পোলার ফর্মে গেলে সুবিধা। তাই আপনি আছেন এখন রেক্টেঙ্গুলার ফর্মে, তাহলে রেক্টেঙ্গুলার এই ফর্ম থেকে আপনাকে যেতে হবে পোলার ফর্মে। মানে আপনাকে এক্স এবং ওয়াই দেওয়া আছে, আর এবং ফাইতে যেতে হবে। তাহলে এক্স এবং ওয়াই দেওয়া থাকলে আর ফাইতে যেতে হলে কি করতে হবে? এক্স আর ওয়াই দেওয়া, তাহলে কি করতে হবে? স্কয়ার রুট অফ এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার, ফাই ইকুয়াল টু কত হবে? tan ইনভার্স ওয়াই বাই এক্স। তার মানে আর পাবেন কিভাবে? এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার স্কয়ার রুট করে, আর ফাই পাবেন কিভাবে? tan ইনভার্স ওয়াই বাই এক্স। তাহলে দেখেন ক্যালকুলেটরে যদি এখন করেন, তাহলে আপনার এক্স এর মান হচ্ছে 43.03, ওয়াই এর মান হচ্ছে 20.64। তাহলে আর ইকুয়াল টু কত হবে? 43.03 স্কয়ার প্লাস 20.64 এর স্কয়ার, এর স্কয়ার রুট করলে পাবেন হচ্ছে 47.72। আর ফাই মান কিভাবে পাবেন? মানে 25.63 কিভাবে আসছে? এটা হচ্ছে tan ইনভার্স ওয়াই, ওয়াই মানে কত? 20.64 ডিভাইড বাই এক্স মানে হচ্ছে 43.03। এটা যদি ভাগ করেন তাহলে আপনি অ্যাঙ্গেলের মান পাবেন হচ্ছে 25.63, ঠিক আছে? পোলার ফর্মে পেয়ে যাবেন। আমরা এই কথা বুঝছেন কিনা? বুঝতে পারছেন?
জি স্যার বুঝতেছি স্যার। আচ্ছা, তাহলে আপনি পোলার ফর্মে এটা পাইলেন। এখন আপনাকে কি করতে হবে? স্কোয়ার রুট করতে হবে। আমরা দেখে আসছি স্কোয়ার রুট মানে কি। স্কোয়ার রুট করা মানে হচ্ছে আর বাইরেটা স্কোয়ার রুট হবে, ঠিক আছে, আর অ্যাঙ্গেলটা কি হবে? 2 দ্বারা ভাগ হবে। অ্যাঙ্গেল 2 দ্বারা ভাগ আর বাইরেটা স্কোয়ার রুট। তাহলে দেখেন আপনার ওই জিনিস ছিল কত, আমি একটু মুছতে তারপর বলি। স্যার 9টার ভিতরে স্যার ক্লাস শেষ করে দিন আজকে। হ্যাঁ, শেষ হয়ে যাবে আপনাদের এর ভিতরে। 47.72 একে যদি স্কোয়ার রুট করেন মান পাচ্ছেন কত? 6.91। এখনো ক্যালকুলেটর ট্রাই করতে পারেন। আর 25.63 অ্যাঙ্গেলটা কি হবে? 2 দ্বারা ভাগ হবে। অ্যাঙ্গেলকে 2 দ্বারা ভাগ করলে পাবেন হচ্ছে 12.81। ঠিক আছে, তাহলে দেখেন আমরা এটা সলভ করে ফেলতে পারতেছি। ঠিক আছে, ওকে। এখন সেকেন্ডটা যদি খেয়াল করেন, দেখেন এটাকে আপনার কি কি করতে হবে এটা জাস্ট বুঝেন। এটা হচ্ছে পোলার ফর্মে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে, এটা রেক্টেঙ্গুলার ফর্মে, এটা হচ্ছে রেক্টেঙ্গুলার ফর্মে। এটাকে আমরা কি বলি? কমপ্লেক্স কনজুগেট। তাহলে এটা ওই জিনিসগুলো কি আছে? ভাগ করতে হবে। তাহলে আপনি দেখেন এটা করার জন্য 10 অ্যাঙ্গেল অফ -30 ডিগ্রি একটু আগে যেভাবে করছি এটা রেক্টেঙ্গুলার ফর্মে নেবেন, নিলে পাচ্ছেন হচ্ছে এটা। তার সাথে তো রেক্টেঙ্গুলার আরেকটা আছে, এটা থাকলো। এই দুইটা কি যোগ হবে? যোগ করলে আপনি পাবেন হচ্ছে 11.66 - j9। উপরেটা গেল। নিচেরটাতে আসেন 2 + j4 × 3 - j5 এর কমপ্লেক্স কনজুগেট। আমরা বলছি কমপ্লেক্স কনজুগেট হওয়া মানে কি? ইমাজিনারি টার্ম যদি মাইনাস থাকে তাহলে প্লাস হয়ে যাবে, প্লাস থাকলে মাইনাস হবে। তাহলে ইমাজিনারি টার্ম আছে মাইনাস, হয়ে যাবে কি? প্লাস। তাহলে দেখেন ইমাজিনারি টার্মটা হয়ে গেছে প্লাস। আর কমপ্লেক্স কনজুগেটের যে সিম্বল সেটা আর থাকবে না। মানে ইমাজিনারি টার্ম যদি প্লাস থাকে তাহলে হবে মাইনাস, ইমাজিনারি টার্ম যদি মাইনাস থাকে তাহলে হবে কি? প্লাস। এবার এই দুইটাকে যদি আপনি মানে আছে কিসে? আমাদের রেক্টেঙ্গুলার ফর্মে। সেই রেক্টেঙ্গুলার ফর্ম থেকে যেহেতু গুণ করতে হবে, সেই দুটোকে আপনি চাইলে পোলার ফর্মে নিতে পারেন, অথবা 3 × 6 মানে 6 + 12j, আবার j5 দ্বারা গুণ করলে কত হবে? 10j + j² 20। এভাবে যদি করেন তাহলে মান পাবেন হচ্ছে এত। যেভাবে করেন, যেটাই করেন। এখন দুইটাকে কি করতে হবে? এবার দুইটা রেক্টেঙ্গুলার ফর্মে আছে ধরেন, এই দুইটা রেক্টেঙ্গুলার ফর্মকে কি করতে? ভাগ করতে হবে। আমরা জানি ডিভিশন করার জন্য, ভাগ করার জন্য কোন ফর্মে সুবিধা? আমাদের পোলার ফর্ম। তার পোলার ফর্মে বাইরেটা ভাগ হবে আর কোন অ্যাঙ্গেল দুইটা কি হবে? বিয়োগ হবে। তাই ভাগ করার জন্য আমি উপরটাকে পোলার ফর্মে নিলাম, নিচেরটাকেও পোলার ফর্মে নিলাম। এক বোঝায় আগে যেভাবে আমরা পোলার ফর্মে নিচ্ছিলাম, মানে এটার আর ইকুয়াল টু কত হবে? √x² + y²। আর অ্যাঙ্গেল ফাই ইকুয়াল টু হবে 10/π/x। করলে হচ্ছে আপনি মান পাবেন হচ্ছে এরকম। ঠিক আছে, তাহলে উপরটা করলে এটা পাবেন, নিচেটাকে করলে এটা পাবেন। এখন এই দুইটাকে ভাগ করা মানে কি? 14.73 কে 26.08 দ্বারা ভাগ হবে, আর অ্যাঙ্গেল কি হবে? বিয়োগ হবে। তো উপরটা তো এমনি মাইনাস আছে, তার সাথে আরো 122 কি হবে? মাইনাস হবে। তাহলে 122 -37.66 - 122.47 করলে পাবেন হচ্ছে -160.31 ডিগ্রি। আর 14.73 কে 26.08 দ্বারা ভাগ করলে পাবেন হচ্ছে 0.565। ঠিক আছে, এই হচ্ছে আমাদের অ্যান্সার। সেম প্র্যাকটিস প্রবলেম আছে, এটা সলিউশন দেওয়া আছে, এটা সলিউশন এটা, আর নিচেটা সলিউশন এটা। এই রিলেটেড জিনিসের উপর আপনাদের অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। ঠিক আছে, তা আমাদেরকে এ পর্যন্ত কভার করলে হয়তো অ্যাসাইনমেন্ট এগুলা কভার হয়ে যাবে। এবং আজকের ক্লাস আপনাদের এই পর্যন্তই থাকবে আর কি। এখন বলেন এখানে কোনো প্রশ্ন আছে কিনা, কোনো কিছু বুঝতে সমস্যা আছে কিনা এখন পর্যন্ত? আগামীকালকে জিজ্ঞেস করতে পারবেন, সমস্যা নাই। প্র্যাকটিস করলে বোঝা যাবে স্যার, প্র্যাকটিস করলে বোঝা যাবে, প্রবলেম পাওয়া যাবে। আচ্ছা ঠিক আছে। আর এবার স্যার আমার তো কিছু কথা ছিল। আচ্ছা, আমি একটা কথা বলে নিই আগে। ওই আগামীকালকের যে আমার সাথে যে ক্লাস টেস্টের ব্যাপারে জুনিয়র সাহেব আছেন নাকি? জুনিয়র সাহেব আছেন? স্যার আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। ওই আপনি মেসেজ দিছিলেন যে ওই যে ক্লাস টেস্ট এবং হচ্ছে মেকআপ পরীক্ষা। তো মেকআপ পরীক্ষা আমাদের কাছে যেটুকু আছে আর কি, সেই হিসেবে হচ্ছে শুধু আপনাদের ওই উনি শুধু পরীক্ষা দিচ্ছেন আর কি। ঠিক আছে, একজন শুধু পরীক্ষা দিচ্ছে। মেকআপ স্যার আমার একটা আছে না? আছে স্যার। আপনার শুধু হচ্ছে রিডিং এন্ড রাইটিং না? রিডিং এন্ড রাইটিং করেন নাই আপনি? তো রেজিস্ট্রেশন করেন নাই? দাম তো স্যার ওটা তো আমি কেমনে গিয়ে বুঝলাম না বুঝি নাই। রেজিস্ট্রেশন তো স্যার অনেকেই করছে না স্যার।
অনেকের তো মেগা পরীক্ষা রয়ে গেছে। যারা শুধু রেজিস্ট্রেশন করছে তারা শুধু পরীক্ষা দিতে পারবে আর কি। এই জন্য আমি বলতেছি আপনাদের ওই যে শাহিন, যেমন উনি পরীক্ষা দিবেন, ওনার সাথে আমার যোগাযোগ হয়েছে। আপনাদের মহিতুল, উনি পরীক্ষা দেয় নাই, উনি মেকআপ মানে মেকআপ পরীক্ষা দিবেন না আর কি। শুধু আরিফ, উনি শুধু পরীক্ষা দিবেন আর কি, ঠিক আছে। এবং রেকর্ড অনুযায়ী আরিফ ওনার রেকর্ড আছে আর কি, উনি রেজিস্ট্রেশন করছেন আর কি, সেটা ওনার শুধু পরীক্ষা হবে আর কি। তা আমি যেটা বলছিলাম, জি বলেন। এই যে স্যার যদি আমি ওটা না দেই, এটা কি ফাইনালি এফেক্ট করবে না? না মানে মিড না দিলে আপনি যে ফাইনালি ইফেক্ট নাই, শুধু হচ্ছে এই 20 মার্কের বিষয়টা বাদ যাবে আর কি, ঠিক আছে। আর আপনি যদি মিড না দেন তাহলে এর সাথে পাস ফেলের কোনো বিষয় না, কিন্তু ফাইনাল পরীক্ষা পাস করার জন্য, কোনো স্টুডেন্টকে পাস করার জন্য অবশ্যই ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। মানে আপনার যদি মনে করেন ফাইনাল পরীক্ষা তো আমাদের 30 মার্কের, 30 মার্ক বাদ দিয়ে বাকি 70 মার্কের ভিতরে মনে করেন কারো 70 আছে, কোনো সমস্যা নাই, উনি যদি ফাইনাল পরীক্ষা অ্যাটেন্ড না করে তাহলে ফেল। কিন্তু কারো যদি 40 মার্ক থাকে ধরেন, আর ফাইনালে পরীক্ষা দিচ্ছে কিন্তু পাইছে 0, মানে 40 আর 0 মিলে 40 হয়েছে, সে পাস, কিন্তু ফাইনাল অ্যাটেন্ড না করলে ফেল। মিড অ্যাটেন্ড না করলে পাস ফেলে কোনো বিষয় নেই, ওই যে 20 মার্কের যে একটা অ্যাসেসমেন্ট এটা বাদ যাচ্ছে আর কি। আমি যেটা বলতেছিলাম, এবার জুনায়েদ সাহেবের উত্তর দিচ্ছে আর কি। জুনায়েদ সাহেব যেটা মেসেজ দিচ্ছেন আর কি, যে ক্লাস টেস্ট এবং মেকআপের আর কি, অ্যাকচুয়ালি মেকআপ পরীক্ষা শুধু আরিফ উনি দিচ্ছেন আর কি। তাই এই ইচ্ছাটা আপনাদের কোনো হ্যাম্পার হওয়ার কথা না আর কি, কারণ আমার সাথে আপনাদের ক্লাস টেস্টের শিডিউল তো 2টা, হয়তো আমরা শুরু করতে ওই 2:20 মতো বাজবে। ওনার পরীক্ষার আগে দিয়ে আপনাদের ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট শেষ হয়ে যাবে আর কি। তা আপনাদের আগামীকালকে ওই ক্লাস টেস্ট বা কুইজ টেস্ট থাকবে। আর এরপরে একবারে আমি খুবই জরুরি ভিত্তিতে বলতেছি, আগামীকালকে আপনাদের সাথে আমি গত 2 সপ্তাহ ল্যাব শুরু করতে পারি না আর কি, আগামী সপ্তাহ শুরু হবে, ঠিক আছে। আগামীকালকে আর কি শুরু হবে আর কি ল্যাব। আর ওই আপনারা অবশ্যই সবাই প্রেজেন্ট থাকার চেষ্টা করবেন আর কি। আর একটা বিষয় জানার ছিল, সেটা হলো আমাদের পরীক্ষার স্যার টপিকগুলো স্যার আরেকটু যদি বলতেন, আর কুইজ টেস্ট হবে কোনটার উপরে যদি একটু বলতেন স্যার। এই যে আপনাদের যে সুপারপজিশন থিওরাম, আপনার নর্টনস থিওরাম, থেভেনিনস থিওরাম আর ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, এই 4টা থিওরাম না, এই 4টা থিওরাম থেকে হচ্ছে আপনাদের ওই মানে ক্লাস টেস্ট। আর এই 4টা থিওরামের যে বেসিক কনসেপ্ট, কুইজ টেস্ট হচ্ছে এমসিকিউ জাস্ট, মানে আপনার মানে 4টা অপশন হয়তো দেওয়া থাকবে, এর ভিতরে সঠিক অ্যান্সার করা আর কি। ওই তো বেসিক কনসেপ্ট হচ্ছে আপনার কুইজ টেস্ট। ও আচ্ছা স্যার, বুঝতে পারছি স্যার। মনে করেন বলা হলো যে থেভেনিনস থিওরামের, মনে করেন বলা হলো একটা ভোল্টেজ সোর্সের সাথে রেজিস্টর সিরিজে থাকে, এটা কোন থিওরামে? এটা থেভেনিনস থিওরাম, নর্টন থিওরাম, না সুপারপজিশন থিওরাম, না মনে করেন ম্যাক্সিমাম পাওয়ার ট্রান্সফার থিওরাম, আমরা জানি থেভেনিনস থিওরাম, ঠিক আছে, এরকম আর কি কুইজ। আর ক্লাস টেস্ট তো বুঝছেন যে 4টা থিওরাম আছে, 4টা থিওরাম রিলেটেড আমরা যে অঙ্ক তো প্রত্যেকটা প্র্যাকটিস করছি, এই রিলেটেড জিনিসটা ব্যাপার সিম্পল, খুব কঠিন কিছু না আর কি, ঠিক আছে। তো আপনারা আগামীকালকে এটা দিয়ে দেন, দিয়ে দিলে হচ্ছে আপনাদের মানে বিষয়টা ইয়ে হয়ে যাবে কি। নাহলে স্যার রাইটিং সব নিয়ে নেন 20 মার্ক, এমসিকিউ ভালো লাগে না। আবার বলেন স্যার রাইটিং নিয়ে নেন 20 মার্ক, এমসিকিউ স্যার দিতে ভালো লাগে না। এমসিকিউ তো আপনাদের যে কোশ্চেন, এটা মানে কুইজ আপনাদের আমাদের ডেকোরামের ভিতরে আছে আর কি, মানে কুইজ আপনাদের দিতে হবে আর কি, ঠিক আছে। মানে আমাদের ইয়ের কোনো সুযোগ নেই, কুইজ 5 মার্কের আর ক্লাস টেস্ট 10 মার্কের আর কি। এটা নিয়ে কোনো টেনশন করার কিছু নেই, কালকে আপনারা পরীক্ষা দেন আর কি। আর আমি যেটা বলতেছি আপনারা সবাই থাকেন আর কি কালকে, ঠিক আছে। বুঝতে পারিনি টাইমটা 2:30 করলে ভালো হয়, কারণ নামাজ পড়ে আস্তে আস্তে 1:45 বেজে যায়, আবার খেয়ে দিয়ে যাওয়া। না ওইটা তো আমি ওইটাই বললাম আপনাদের, আমার সাথে ক্লাস টাইম তো 2টা, কিন্তু আমার নিজেরও তো পৌঁছাইতে একটু সময় লাগে আর কি, এই জন্য বললাম যে হয়তো 2:20-25 শুরু হবে আর কি, ঠিক আছে। বুঝতে পারছি? জি স্যার, জি স্যার, বুঝছি। আচ্ছা, তো একটু সবাই থাকবেন আর টাইম মতো আর কি, ঠিক আছে। আচ্ছা, তো ঠিক আছে, সবাই ভালো থাকেন আর কি, কালকে দেখা হবে আর কি ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।